হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কাছে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসা। অ্যাকচুয়ালি এটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের যারা বিশেষ করে সিবিএসসি বোর্ড স্টুডেন্টস আছো, যারা এবার ক্লাস 12-এর বোর্ড এক্সাম দেবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে লাস্ট ফিউ ইয়ার্স ধরে তোমাদের যে ক্লাস 12-এর বোর্ডের যে ফিজিক্সের পেপার হচ্ছে, তো সেটা কোয়াইট ডিফিকাল্ট হচ্ছে এবং তোমরা ভালোভাবেই জানো। তোমাদের যারা এবার ক্যান্ডিডেট আছো, তারা যদি কোনো সিনিয়র দিদিরা থেকে থাকে, তাদের সঙ্গে যদি কথা বলো, তাদের সঙ্গে যদি একটু আলোচনা করো, আলোচনার মাধ্যমে তোমরা জানতেই পারবে যে লাস্ট ইয়ারের অর্থাৎ 2024-এর যে ফিজিক্সের কোয়েশ্চেন পেপার ছিল, এটা অ্যাকচুয়ালি অনেকটা ডিফিকাল্ট ছিল একটা ক্লাস 12 লেভেল স্টুডেন্টসের জন্য। তো ব্যাপার হচ্ছে এইবারে কি তাহলে কি স্যার সেম এমনই কঠিন প্রশ্ন হবে, নাকি এইবার একটু পরিবর্তন হতে পারে কোয়েশ্চেন পেপারে? তো আমি তোমাদেরকে বলে রাখি, অ্যাকচুয়ালি তোমাদের যে গত বছর যেমন ফিজিক্সের কোয়েশ্চেন পেপার টাফ ছিল, আর এই বছরে যে তোমাদেরকে ইজি দেবে তেমন কোনো কথা না, মানে তেমন কোনো কথা কিন্তু নেই। তো তোমাদের এই বছরও ফিজিক্সের কোয়েশ্চেন পেপার ডিফিকাল্ট হওয়ারই চান্স বেশি। অর্থাৎ তোমরা পেপার যখন দিতে যাবে, যখন তোমরা দেখবে কোয়েশ্চেন পেপার, তখন তোমরা এগেইন স্ট্রেঞ্জ হতে পারো। ইটস এ ভেরি কোয়াইট চান্স, আমি এটা বলতে পারি। তোমাদের এই বছরও গত বছরের মতো তোমাদের কোয়েশ্চেন পেপার কঠিন হওয়ার সম্ভাবনা আছে। ইনফ্যাক্ট গত বছর থেকে বেশি কঠিনও হতে পারে, বেশি টাফ পেপারও দিতে পারে তোমাদেরকে এক্সামে। তো এখন কথা হচ্ছে, তাহলে স্যার আমরা কি করতে পারি? আমরা কি তাহলে প্রিপারেশন ছাড়াই যাব, না আমরা কি করব? তো এখানে তোমাদের দুই তিনটা ইম্পর্টেন্ট কথা একটু শুনতে হবে। প্রথম কথা হচ্ছে, যেহেতু কোয়েশ্চেন পেপার একটু ডিফিকাল্ট যাচ্ছে সিন্স লাস্ট 2-3 ইয়ার্স, মানে বেসিক্যালি কোভিডের পর থেকে তোমাদের ডে বাই ডে কোয়েশ্চেন পেপার প্যাটার্ন যেটা হচ্ছে, কোয়েশ্চেন পেপারের মধ্যে তোমাদের একটু মানে ডিফিকাল্ট, মানে একটু নতুনত্ব তুলে নিয়ে আসছে। যেমন লাস্ট আমি যদি কোভিডের আগের কথা বলি, বা আমরা যখন 11-12 করেছিলাম 2014-15-এর কথা যদি বলি, ওই সময় কোয়েশ্চেন পেপার এত ডিফিকাল্ট ছিল না। ওই সময় তোমাদের মোটামুটি বেসিক কোয়েশ্চেন্স থেকেও একটা পার্সেন্টেজ কোয়েশ্চেন আসতো, যে কারণে স্টুডেন্টস একটা ভালো স্কোর করে, মানে ভালো স্কোর এখনো করে, এটা বলছি না যে করে না, কিন্তু মানে সুবিধা হতো কোয়েশ্চেন পেপার মানে এক্সাম লেখার জন্য। কিন্তু আজকাল যেটা হচ্ছে, আজকাল কি হচ্ছে, তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স কম্পিটেন্সি বেসড হচ্ছে এক্সামের মধ্যে, ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স। আগে যেটা ছিল 70 মার্কসের পেপার যদি থাকতো, 70 মার্কসের পেপারের মধ্যে 40 নম্বর মতো একটা ইজি মডারেট টাইপ কোয়েশ্চেন থাকতো, বাকি 30 মার্কস যদি একটু টাফ থাকতো স্টুডেন্টস করে নিত। এখন 70 মার্কসের পেপারের মধ্যে অলমোস্ট 50 to 55 নাম্বার কোয়েশ্চেন্স, মানে 55 মার্কসের কোয়েশ্চেন্সই কম্পিটেন্সি বেসড টাইপ হচ্ছে। শুধু 10 থেকে 15 নাম্বার তুমি আশা করতে পারো যেগুলি এক্সামে ডাইরেক্ট আসে, বা 10 থেকে 15 নাম্বার তুমি ইজিলি অ্যাটেম্প্ট করতে পারো। বাকি 55 মার্কস আউট অফ 70 আনসার করতে তোমাদের কিছু না কিছু একটা ব্রেইন কাজে লাগাতে হয়, কিছু না কিছু জায়গায় তোমাদেরকে ভাবতে হয় কি করতে হবে অ্যাকচুয়ালি। মানে ডাইরেক্ট কোনো কোয়েশ্চেন এক্সামের মধ্যে আসছে না। তো এইবারও এমনই হওয়ারই খুব চান্স। তার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আমার বানানো। ঠিক আছে, আমি সুমন স্যার, তোমাদের ড্রিফটিং ইনস্টিটিউটের ফিজিক্সের টিচার। তোমরা আমাকে ভালোভাবেই চেনো। তারপর আমার ইন্ট্রোডাকশন একটু দেওয়ার প্রয়োজন ছিল, আমি দিয়ে দিলাম। তো আমি তোমাদেরকে বলছি যে আমি তোমাদের একটা গাইডলাইন দিচ্ছি, যার থ্রুতে তোমাদের কোয়েশ্চেন পেপার যতই টাফ হোক, যতই কঠিন হোক, তোমরা চাইলে তোমাদের এক্সামটাকে ভালো করার প্রস্তুতি নিতে পারো বা ভালো করতে পারো। তাহলে কি করতে হবে স্যার, একটু মন দিয়ে শুনবে। প্রথম কথা, যেহেতু এক্সামে কোয়েশ্চেন পেপার তোমাদের ডিফিকাল্ট হচ্ছে, তাহলে অবভিয়াস কথা, তোমাদের যখন পেপার চেক হবে, পেপার চেক একটু ইজি থাকবে। এটা স্বাভাবিক কথা। তুমি দেখো, কারণ সিবিএসসি বোর্ডসকেও তোমাদের স্কোর তো দেখাতে হবে, সিবিএসসি বোর্ডসকেও তোমাদের নাম্বার তো দেখাতে হবে, তাদেরও তো একটা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে হবে। তো যেহেতু তোমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস, কোয়েশ্চেন পেপার যদি টাফ হয়, এটা সবার জন্যই টাফ, আর যদি ইজি হয় তাহলে এটা সবার জন্য ইজি। তো যেহেতু কোয়েশ্চেন পেপার তোমার টাফ হচ্ছে, তাহলে এক্সামে যখন স্কোর, মানে যখন তোমাদেরকে নাম্বারিং করা হয়, যখন তোমাদেরকে স্কোর দেওয়া হয়, তখন তোমাদেরকে অনেক বেশি করে নাম্বার দেওয়া হয়, যাতে করে তোমাদের স্কোর, ইনফ্যাক্ট যারা 70 to 80 ডিজার্ভ বা এক্সপেক্ট করছে, তাদের নাম্বার চলে আসছে 95, 98 এমন। তো আমি বলি, এখন যদি তুমি ভয় পেয়ে তোমাদের এক্সাম ভালো হবে না, বা তোমাদের এক্সামে কম, মানে ঠিকঠাক মতো কমন কোয়েশ্চেন্স মানে পাবে না তোমরা এক্সামের মধ্যে, তাহলে তুমি যদি সেই চিন্তাধারা করে যদি পড়াশোনা ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাদের ওই যে অ্যাটলিস্ট এক্সামে গিয়ে একটা আনসার করতে, সেটাও হবে না। এখন কথা হচ্ছে, যে স্টুডেন্টটা 40 নাম্বার মনে করে অ্যাটেম্প্ট করে এসছে, যে বা 40 নাম্বার পাবে এক্সপেক্ট করছে, সে কোনোদিন 90 পেতে পারবে না। ঠিক আছে, সে হয়তোবা যদি ভালোভাবে যদি ওকে যদি বেশি বেশি নাম্বারও দিয়ে দেওয়া হয়, তাহলে ওর নাম্বার কত 40 থেকে বেড়ে 65 হতে পারবে, এর বেশি তো হতে পারবে না। কিন্তু তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও, তোমার যদি প্রিপারেশন স্ট্রং লেভেলে থাকে, তুমি যদি 75 মার্কস অব্দি আনসার করো, বা 75 অব্দি এক্সপেক্ট করতে পারো এক্সামে গিয়ে আমি করে এসেছি, তাহলে তোমার হয়তোবা 95 যেতে পারে, যদি সেই মতো যদি পেপার চেক হয়। বুঝেছো? তো তুমি 40 নাম্বার পাবে আশা করে কিন্তু তুমি 90 কখনো পেতে পারো না, যদি তোমাকে বেশি করে নাম্বারও দেওয়া হয়।
ঠিক আছে। তো অবভিয়াস কথা আমি তোমাদেরকে বলবো লাস্ট অবধি এক্সামের দিন মানে যাওয়ার আগে অবধি তুমি তোমার যে প্রসেস, তোমার যে প্রচেষ্টা সেটা চালিয়ে যাও। তুমি ম্যাক্সিমাম ট্রাই করো তোমার এফোর্ট ম্যাক্সিমাম লেভেল অবধি দেওয়ার জন্য। তুমি যদি এবার একটা কথা 75 বা 80 আশা করতে পারি স্যার, ওই লেভেল অবধি যেতে পারো, তাহলে তোমার স্কোর বেড়ে গিয়ে অনেকটা হতে পারে, যদি কোয়েশ্চেন পেপার টাফ হয়, যেটা আমি বলছি। আর দ্বিতীয় কথা, কোয়েশ্চেন্স পেপার আমি যেটা সবসময় তোমাদেরকে বলি, কোয়েশ্চেনের মধ্যে তোমরা ম্যাক্সিমাম যে সমস্ত ফর্মুলাসগুলি শিখে যাবে, সমস্ত মানে থিওরামসগুলি। কোনো জায়গায় যদি তোমাদেরকে মনে হচ্ছে তোমরা পারছো না, লিখতে পারছো না, অ্যাটলিস্ট কিছু না কিছু রিগার্ডিং কিছু জানা আছে তুমি লিখে দিয়ে আসবে, খালি পেপার ছেড়ে আসবে না, ঠিক আছে। প্রয়োজনে কোয়েশ্চেন্স পেপার তুলে মানে কোয়েশ্চেন্স পেপারে কোয়েশ্চেন্স তুলে কিছু না কিছু একটা এটা রিগার্ডিং যা জানা আছে লিখে আসবে, খালি পেপার ছাড়বে না। কারণ খালি পেপারে কোনোদিন নাম্বার দেওয়া হয় না। যদি তোমার লেখা থাকে কিছু না কিছু, যদি টিচারের যদি ওই মোমেন্টে যদি ইচ্ছা হয় যে আরে বেশি নাম্বার স্টুডেন্টসের কম হচ্ছে, তখন তোমাকে 1 নাম্বার দিতে পারে ওই জায়গার মধ্যে। কিন্তু যদি একদম ব্ল্যাঙ্ক শিট থাকে, তাহলে টিচারের কোনো রাইট নেই তোমাকে ব্ল্যাঙ্ক শিটে মার্কস দেওয়ার। তো আমি অবভিয়াসলি যেটা আমি তোমাকে বলবো, তুমি কখনো খালি পেপার ছেড়ে আসবে না, লিখে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন কথা, লাস্ট অবধি প্রচেষ্টা করতে হবে। এবার আসছি তোমাদের সেকেন্ড পার্ট ভিডিও, যেটার মধ্যে আমি তোমাদেরকে ডিসকাস করবো কিভাবে তোমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম নাম্বার কোয়েশ্চেন্স বা মানে এক্সাম মধ্যে আনসার করতে পারবে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম নাম্বার আনসার করার জন্য তোমাদের যেটা ফলো করতে হবে, এটা হচ্ছে ফিজিক্সের কিছু ইম্পর্টেন্ট ডিরাইভেশনস, কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস, কিছু ইম্পর্টেন্ট টপিকস, যেগুলি তোমাকে আগে প্রথম মানে কভার করে নিতে হবে, এবং এইগুলি থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স প্রত্যেক বছরে জিজ্ঞেস করা হয়। তো ওই টপিকগুলি তোমাদেরকে ধরতে হবে। তো এটা নিয়ে আজকে তোমাদের যে মেইন ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কি কি টপিকস কোন কোন চ্যাপ্টার থেকে করে যেতে হবে। অ্যাটলিস্ট যারা তোমাদের হোপলেস হয়ে আসছো, যারা তোমরা ভাবছো যে ফিজিক্স আমার দ্বারা হবে না, আমি 12 এই বছর সামহাও আমার খারাপ হচ্ছে বা আমি ড্রপ আউট হয়ে যেতে পারি, তাদের জন্য অ্যাটলিস্ট এই ভিডিওটা। যারা ভালো করছো তাদের ভেরি মোস্ট ওয়েলকাম, তোমরা ভালো করো, এবং যারা ভালো করছো তোমাদের আরো বেশি ভালো হওয়ার জন্য হয়তো বা তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হতে পারে। তো অবভিয়াসলি তোমরা লাস্ট অফ দি ভিডিওটা দেখো, কিপ ওয়াচিং মাই ভিডিও টিল দ্য লাস্ট। আমি অবভিয়াসলি বলছি তোমাদের একটা হেল্প হতে পারে। দেখো আজকে তোমাদের ভিডিওতে মূল উদ্দেশ্য যেটা হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস ফর দ্য বোর্ড এক্সাম 2025 ফিজিক্স। এখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টোটাল ক্লাস 12 এ টোটাল 14টা চ্যাপ্টার আছে, তোমরা ভালোভাবে জানো। তো প্রথম চ্যাপ্টার আমি যদি বলি, প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে তোমাদের ইলেকট্রিক চার্জেস এন্ড ফিল্ডস। আশা করি ভিডিওতে দেখা যাচ্ছে ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ডস এর মধ্যে প্রথম টপিক যেটা ভালো করে তোমরা পড়বে। আমি একটু বলে দেবো শর্টে, আমি 10 মিনিটের মধ্যে পুরো সিলেবাস কভার করে দেওয়ার চেষ্টা করছি। মানে সিলেবাস কভার না, মানে তোমাদের টপিকস গুলো যেগুলো ইম্পর্টেন্ট, অলদো এগুলি ক্লাসে তো করানো হয়েছে, তোমরা ভালোভাবে জানো। ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল পড়বে, ইলেকট্রিক ফিল্ড at axis and equatorial line of electric dipole। দেখো কুলম্বস ল ভেক্টর ফর্ম 1 নম্বর শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। তারপর তোমাদের ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিস এর উপরে যেমন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তোমরা জানো k * 2p/r³ হয়, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কত হয় k * p/r³। এই দুটারই ডেরিভেশন তোমরা পড়ে যাবে, ঠিক আছে। এই দুটো ডেরিভেশন তোমাদের খুব ইম্পর্টেন্ট। তারপর ডাইপোল মোমেন্ট p = q * 12 হয়, তোমরা জানো। টর্ক ইন ইলেকট্রিক ফিল্ড, এটা এমসিকিউ তে অনেক সময় আসে, টাউ = তোমাদের p × e হয়। আমি টাউ = কি হয়, p × e, এটা একটু লিখে দিচ্ছি। কখনো কখনো তোমাদের জিজ্ঞেস করা হয় যে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে শুধু টর্ক কাজ করে, ফোর্স 0, আর যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় টর্কের সঙ্গে সঙ্গে ফোর্সও কাজ করে। তো ওইটাও জেনে রাখবে। তারপর ইলেকট্রিক ফ্লাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা থেকে কোয়েশ্চেন আসবেই, এবং নিউমেরিক্যাল 100%। তোমাদের নিউমেরিক্যাল আসতে পারে ইলেকট্রিক ফ্লাক্স থেকে, তোমাদের এমন সিলিন্ডার দিয়ে, তারপর কিউব দিয়ে কিভাবে করা হয় নিউমেরিক্যাল গুলি, কিউবের কিভাবে সিলিন্ডারের ই ডট এস দিয়ে, তোমাদের এগুলি আমি তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছি। আর যারা যারা আমার কাছে পড়োনি তারা অবভিয়াসলি তোমাদের রেসপেক্টিভ যারা যারা পড়িয়েছেন ওদের তোমাদের টিচারের ভিডিও ফলো করবে, বা টিচারের যে তোমাদের ক্লাস নোটস ফলো পড়িয়েছে ওগুলি দেখবে। মানে আলটিমেট কথা হচ্ছে আমার কাছে পড়তে হবে এমন কোনো কথা নেই। তোমরা যারা যারা যেখান থেকে পড়েছো, তোমরা অ্যাটলিস্ট ইলেকট্রিক ফ্লাক্স থেকে এই টাইপের নিউমেরিক্যালস গুলি যেগুলি তোমার ফ্লাক্স মানে বের করার জন্য ব্যবহার করা হয়, যেমন সিলিন্ডার হোক, তোমাদের কিউব হোক, ওইগুলি তোমরা একটু দেখে যাও, এখান থেকে একটা নিউমেরিক্যাল আসার হাইয়েস্ট চান্স আছে। তারপর তোমাদের গসেস থিওরেম ভেরি ইম্পর্টেন্ট, এটা স্টেটমেন্ট প্লাস ডেরিভেশন শিখবে, এবং গসেস থিওরেমের অ্যাপ্লিকেশন, তিনটাই অ্যাপ্লিকেশন ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লং স্টেট কন্ডাক্টিং ওয়্যারের কেসে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা আমরা খুব বের করি। তারপর একটা আছে প্লেন শীটের জন্য তোমরা সবাই জানো হয় σ/2ε0। তারপর আরেকটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল বডির ইনসাইড সারফেস এন্ড আউটসাইড দ্য বডি। এই তিনোর কেসে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তোমাদের করতে হবে। অ্যাটলিস্ট ক্লাস 12 এর প্রথম যে চ্যাপ্টার ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ডের এই কয়েকটা টপিক যদি অ্যাটলিস্ট তুমি করে যাও, আমি বলতে পারি তোমাদের এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট এক্সামে যে কোয়েশ্চেন্স গুলি আসে তোমরা ডিল করতে পারবে,
তারপর যদি ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন্স তোমরা প্র্যাকটিসে যেতে পারো, দ্যাটস গুড এনাফ, ঠিক আছে, দ্যাটস ভেরি গুড। কিন্তু এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি, তোমাদের একটা ভালো কনফিডেন্স দিতে পারে এক্সামের জন্য। তারপর নেক্সট পার্ট তোমাদের চ্যাপ্টার 2 পটেনশিয়াল এন্ড ক্যাপাসিট্যান্স। পটেনশিয়াল এন্ড ক্যাপাসিট্যান্সের মধ্যে তোমাদের যে যে জিনিসগুলি পড়তে হবে, এটা হচ্ছে তোমার পটেনশিয়াল এগেইন at axis and equatorial line of electric dipole, ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিসের উপরে বা ইকুয়েটোরিয়াল পয়েন্টের উপরে পটেনশিয়াল, এখানে তোমাদের কি হয় 2p/r², সরি p/r² আর ইকুয়েটোরিয়াল পয়েন্টের উপরে পটেনশিয়াল সবাই জানো 0 হয়, ঠিক আছে, এটা একটু দেখবে। তারপর তোমাদের এই যে ওয়ার্কের ফর্মুলা টর্ক থেকে যেটা আসে এটা দেখবে, এখান থেকে নিউমেরিক্যাল আসে কখনো কখনো। তারপর এটা অনেক সময় ডেরিভেশন করতে দেয়, সো দ্যাট ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইন্টারসেক্ট ইকুইপোটেনশিয়াল সারফেস পারপেন্ডিকুলারলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেরিভেশন। তারপর ক্যাপাসিট্যান্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর তোমাদের পড়তেই হবে, এবং এটা থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসও করতে হবে। ক্যাপাসিট্যান্স অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর এটা সবাই জানো, c = কত হয়, ka epsilon naught ডিভাইডেড বাই কত, d। এবার এটা তোমাদের মিক্সড ডাইইলেকট্রিকের কেসে কি হয়, বা ভিতরে ডাইইলেকট্রিক যদি ডিফারেন্ট টাইপের হয় তাহলে কি হতে পারে, ওইখান থেকে তোমরা নিউমেরিক্যাল করবে। এনার্জি ডেনসিটি ডেরিভেশনটা কোনো ইম্পর্টেন্ট আছে। তারপর এটা থেকেও তোমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সঙ্গে পটেনশিয়ালের যে রিলেশনশিপ, এটা থেকেও নিউমেরিক্যাল তোমাদের আসতে পারে। তারপর তোমাদের সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন থেকে তোমরা একটা নিউমেরিক্যাল করতে পারো। দেখো দেয়ার আর সো মেনি নিউমেরিক্যালস, আমি তোমাদেরকে বলতে পারি একটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল তোমরা করে যাও, ব্যালেন্সড হুইটস্টোন রিজন। এটা হচ্ছে এমন টাইপের, তোমরা দেখবে ঠিক আছে, এমন টাইপের নিউমেরিক্যাল তোমরা দেখবে, যেমন 4 মাইক্রোফ্যারাড, 8 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড এন্ড এখানে 4 মাইক্রোফ্যারাড। সেই ক্ষেত্রে তোমরা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ বলতে পারো, যেহেতু এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তারপর তুমি দেখবে এখানে তোমাদের এটা 4 এ 4 হয়ে যাবে 2, 4 এ 4 হয়ে যাবে 2, 2 এ 2 হয়ে যাবে 4, ঠিক আছে। তোমরা একবার করে নিয়ে দেখবে, এটা তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা নিউমেরিক্যাল আছে। তারপর তোমরা চলে যাবে নেক্সট চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে প্রথম ড্রিফট ভেলোসিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এই ডেরিভেশনটা একটু দেখতে হবে। ড্রিফট ভেলোসিটি থেকে ছোটখাটো নিউমেরিক্যাল আসে, আর যখন ড্রিফট ভেলোসিটি থেকে নিউমেরিক্যাল আসে বিশেষ করে এই ফর্মুলাটা ইউজ করা হয়, I = v না। এটা একটু দেখবে, টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, সরি টেম্পারেচার এফেক্ট অফ রেজিস্টিভিটি তোমরা ভালো করে জানো। কন্ডাক্টরের কেসে রেজিস্ট্যান্স যদি বাড়াই তোমার কি, সরি টেম্পারেচার যদি বাড়াই আমরা কন্ডাক্টরের কেসে, তাহলে রেজিস্টিভিটি বাড়ে, আর সেমিকন্ডাক্টরের কেসে টেম্পারেচার বাড়ালে রেজিস্টিভিটি কমে। গ্রাফটা একটু দেখে নেবে, এটা এমন আর এটা এমন, ঠিক আছে, টেম্পারেচারের সঙ্গে রেজিস্টিভিটি, টেম্পারেচারের সঙ্গে রেজিস্টিভিটি। তারপর রো ইকুয়ালস টু এই ফর্মুলা তোমার ইন্টারনাল সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্সের সঙ্গে ইএমএফ এর ফর্মুলা, রেজিস্ট্যান্সের সঙ্গে রেজিস্টিভিটির ফর্মুলা, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা থেকে নিউমেরিক্যাল আসে, p = v²/r। তারপর মোবিলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, μ = vd/e। কখনো কখনো এই vd এর মধ্যে এই ফর্মুলাটা বসিয়ে তোমাকে জিজ্ঞেস করা হয় মিউর সঙ্গে তোমাদের e এর টাউ এভারেজের কি রিলেশনশিপ, তাহলে μ = এখানে নিচে e থাকলে vd এর জায়গায় কি লিখতে পারবে, -e/m * টাউ এভারেজ। তাহলে এখান থেকে তোমার e এর সঙ্গে e ক্যান্সেল করলে একটা μ এর সঙ্গে টাউ এভারেজের রিলেশন পেয়ে যাচ্ছ। টেম্পারেচার কোএফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স কার কেসে পজিটিভ হয়, কার কেসে নেগেটিভ হয়, অনেক সময় জিজ্ঞেস করা এক্সামের মধ্যে। তারপর ওহমস ল এর ভেক্টর ফর্ম, এটাও জিজ্ঞেস করা হয়। রেজিস্টিভিটি ইজ 1/কন্ডাক্টিভিটি, এটাও জিজ্ঞেস করা হয় কখনো। তারপর লিমিটেশনস অফ ওহমস ল, যেটা এনসিইআরটি থেকে লাস্ট ফিউ ইয়ার্স ধরে দেওয়া হচ্ছে, তো এটাও ভালোভাবে তোমরা দেখবে। তারপর নেক্সট হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 4 মুভিং চার্জেস এন্ড ম্যাগনেটিজম। এটার মধ্যে প্রথমে বায়ো-সাভার্টস ল এর ভেক্টর ফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে। অ্যাম্পিয়ারস ক্লোজ লুপ ল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে। ম্যাগনেটিক ফিল্ড at a point on the axis of a solenoid, very very important, solenoid এর axis এর উপরে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তারপর তোমাদের ম্যাগনেটিক ফোর্স, যেটা এটা নিয়ে একটু ডাইরেকশন নিয়ে একটু কথা হবে তোমাদের। কখনো কখনো তোমাদের জিজ্ঞেস করা হবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যদি মনে করো এটা ম্যাগনেটিক ফিল্ড, তোমার এই একটা চার্জ পার্টিকেল ঢুকছে, প্যারালাল ঢুকে বা অ্যান্টি প্যারালাল ঢুকলে ম্যাগনেটিক ফিল্ডের উপরে চার্জ পার্টিকেলের কোনো এফেক্ট থাকে না, বা চার্জ পার্টিকেলের উপরে ম্যাগনেটিক ফিল্ডের কি কোনো এফেক্ট থাকে না। কিন্তু যদি পারপেন্ডিকুলার যদি এন্ট্রি করে, সাপোজ মনে করো পারপেন্ডিকুলার এন্ট্রি করেছে, তাহলে তোমার এটার মধ্যে ফোর্স কাজ করবে F = bqv sin θ, and that will be along the direction of v cross b। তোমরা কখনো যদি এদিকে যদি v হয় আর এদিকে যদি b হয়, তাহলে v cross b মানে এদিকের দিকে ঘুরবে, v cross b মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে চার্জ পার্টিকেলটা এদিকের দিকে, মানে z অ্যাক্সিসে চলে আসবে। আমি তোমাদের একবার বুঝাই, অ্যাকচুয়ালি এমন মনে করো এদিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে আর এদিকে একটা চার্জ পার্টিকেল এন্ট্রি করেছে তোমার v ভেলোসিটিতে, তো তোমরা বলতে পারো এখানে v এদিকে আর b এদিকে, তো v cross b এদিকে, হ্যাঁ, তাহলে লরেন্স ফোর্স F = কি হয়, q * v cross b, অর্থাৎ ফোর্স এটাকে তোমার ভিতরের দিকে, v cross b ক্রস মানে ক্রস যদি ঘোরা ভিতরের দিকে যাচ্ছে, অর্থাৎ ফোর্স তোমার ইনওয়ার্ড ডাইরেকশনে, ক্রসের ডাইরেকশনে কাজ করবে, অর্থাৎ ভিতরের দিকে ঢুকবে, আর নিচের দিকে আসলে বাইরের দিকে ফোর্স এটাকে টেনে নিয়ে আসবে, ঠিক আছে। আর যদি প্যারালাল বা অ্যান্টি প্যারালাল যদি ঢুকে, ভালো করে জানো প্যারালাল বা অ্যান্টি প্যারালালে cos 0 ডিগ্রি, সরি sin 0 ডিগ্রি, এটা F = কি হবে, bqv sin θ। তো sin 0 ডিগ্রি হোক
বা 180 ডিগ্রি হোক, দুটো কেসেই তোমাদের কি হবে, ফোর্স জিরো হবে। তো ম্যাগনেটিক ফিল্ডের কোনো এফেক্ট এটার মধ্যে কাজ করবে না, একটু দেখবে। তারপর দুটো প্যারালাল ওয়্যারের মধ্যে ইউনিট লেংথের মধ্যে যে ফোর্সের ফর্মুলা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে নিউমেরিক্যাল আসে। তারপর কখনো জিজ্ঞেস করা হয় একই দিকে কারেন্ট হলে রিপালসিভ ফোর্স, অপোজিট ডাইরেক্ট কারেন্ট হলে মানে কারেন্ট ফ্লো করলে অ্যাট্রাকটিভ ফোর্স হয়, এটাও একটু জেনে রাখবে। কখনো কোনো মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে বলে এটার কেসে, এটা একটু দেখে নেবে। তারপর এই ফর্মুলা এগুলি আমি বারবার বলে, এগুলি ক্লাস অনেক বলেছি, আর শর্টে বলে যাচ্ছি, আমি 20 মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করতে চাই, যে কারণে বলে যাচ্ছি, এগুলি একটু দেখবে। তারপর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অন দ্য অ্যাক্সিস অফ এ সার্কুলার কয়েল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এটা এক্সামে আসে। সার্কুলার কয়েলের যে তোমার এই সার্কুলার কয়েলের অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টে এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জিজ্ঞেস করা হয়। তারপর কারেন্ট এন্ড ভোল্টেজ সেনসিটিভিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট চ্যাপ্টার তোমাদের, নেক্সট চ্যাপ্টার যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ম্যাগনেটিজম এন্ড ম্যাটার, পোল স্ট্রেংথ করবে, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক এন্ড ডায়াম্যাগনেটিক যে মানে ম্যাটেরিয়াল আছে তাদের কম্পারিজন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসছে 100% শিওর। এবং এটা তোমাদের এক্সাম্পল সহ, কারণ এক্সাম্পল দিয়ে ছোট ছোট নিউমেরিক্যাল জিজ্ঞেস করা হয়, বলবে যে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছে এটা কোন ধরনের ম্যাটেরিয়াল, যেমন ওয়াটার ডায়াম্যাগনেটিক হয়, H2O ইজ এ এক্সাম্পল অফ ডায়াম্যাগনেটিক, এমন তোমার বলে দেবে যে ওয়াটার এমন একটা এক্সাম্পল। বা যেমন ডায়াগ্রাম ফিগার গুলি দেখবে, যেমন ডায়াম্যাগনেটিক এর কেসে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এমন ভাবে চলে যায়, ঠিক আছে, বাইরে দিয়ে চলে যায়। হ্যাঁ, আমি খুব বাজে আসছি, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, ডায়াম্যাগনেটিক এর কেসে কি হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এমন ভাবে বাইরে দিয়ে চলে যায়। আর প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক এর কেসে কি হয়, ভিতর দিয়ে যায়। তো এমন ডায়াগ্রাম দিয়ে বলবে এটা কার এক্সাম্পল, তো তুমি বলবে ডায়াম্যাগনেটিক। তোমাকে এক্সাম্পল দিয়ে বলবে যে মনে করো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এর মধ্যে ওয়াটার আছে, তো তুমি ওয়াটারের মধ্যে ক্লিক করবে, কারণ ওয়াটার ইজ দ্য এক্সাম্পল অফ ডায়াম্যাগনেটিক এন্ড দিস ফিগার রিপ্রেজেন্টস দ্য ম্যাটেরিয়াল অফ ডায়াম্যাগনেটিক। তো এইভাবে তোমরা এটাকে করবে, ঠিক আছে। যেমন ধরনের নিউমেরিক্যাল আসে, ফিগারগুলি শিখবে। তারপর গসেস থিওরেম ইন ম্যাগনেটোস্ট্যাটিক্স আসতে পারে, ইম্পর্টেন্ট আছে, এটাও একটু দেখবে। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, তাদের মধ্যে রিলেশনশিপ, কুরি ল, কুরি ভেসিস ল দেখবে, ওয়ার্কের ফর্মুলা দেখবে। তারপর সলিনয়েড যে বার ম্যাগনেটের মতো অ্যাক্ট করে, ওইটা একটু প্রুফ আছে একটা, দেখে নেবে, কোনো গ্যারান্টি নেই, চলে আসতে পারে এক্সামে। তারপর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ এ ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা সবসময় মনে রাখবে, ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত হয়, 0 হয়, এটা একটু অনেক সময় এমসিকিউ তে আসে। তারপর নেক্সট চ্যাপ্টার তোমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে তোমাদের লেন্সেস ল, কোএফিশিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেলফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে নিউমেরিক্যাল আসে তোমাদের, সেলফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েড থেকে। এনার্জি হাফ এল আই স্কয়ার, তারপরে তোমাদের ইএমএফ এর ফর্মুলা দুইটা, ঠিক আছে। তারপরে লেন্সেস ল থেকে নিউমেরিক্যাল আসে, ফ্লাক্স থেকে নিউমেরিক্যাল আসে, আর এনার্জি ডেনসিটির ফর্মুলাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। তারপর নেক্সট তোমাদের চলে আসছে অল্টারনেটিং কারেন্ট, এটার মধ্যে হাফ ওয়েভ এন্ড ফুল ওয়েভের কেসে তোমাদের এভারেজ কারেন্ট কোনটা 0 হয়, কোনটা 2i0 বাই পাই হয় লিখে দিয়েছে, একটু দেখবে। আইআরএমএস ইকুয়াল টু i0/√2 তোমাদের নিউমেরিক্যালটা, আর এই যে ডেরিভেশনটা অনেক সময় করতে বলা হয়। তারপর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ফর্মুলা, তাদের যখন ইকুয়াল হয়, যখন রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি মানে এটা। তারপর তোমাদের Z আর R ইকুয়াল হয় যখন কারেন্ট ম্যাক্সিমাম ফ্লো করে সার্কিটের মধ্যে, Z হচ্ছে ইম্পিডেন্স আর R হচ্ছে কি রেজিস্ট্যান্স। তারপর তোমাদের এলসিআর সার্কিটের ইম্পিডেন্সের ফর্মুলা, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার অফ এলসিআর সার্কিট, কোয়ালিটি ফ্যাক্টর, আর তোমাদের প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল অর্থাৎ ট্রান্সফরমারের যে রেশিও, এটা থেকে নিউমেরিক্যাল আসে। তারপর তোমাদের আইডেল ইন্ডাক্টরের কেসে পাওয়ার এভারেজ 0 হয়, এটা তোমাদেরকে বলতে পারে। তারপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমি কিন্তু দেখো ভিডিওতে খুব ফাস্ট বলে যাচ্ছি, কারণ হচ্ছে আমি ভিডিওটা খুব একটা লম্বা করতে চাইছি না। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা প্রয়োজনে 0.5 মোডে শুনতে পারো, বা আদারওয়াইজ তোমরা ভিডিও পজ করে করে লিখতে পারো, তোমাদের নোট খাতার মধ্যে লিখে রাখলে কোনো অসুবিধা হবে না। আমি বলে রাখছি বারবার, তোমাদের ভিডিও অ্যাটলিস্ট তোমার লাইফ পাল্টাতে পারবে, এই কথা আমি কোনোদিন বলবো না, ভিডিও কেন চেঞ্জ ইউর লাইফ অ্যাটলিস্ট, বাট অ্যাটলিস্ট তোমার এই ভিডিওটা দেখার পর হয়তো তোমাদের ফিজিক্সের কিছু একটা হতে পারে, আমি একটু বলতে পারি। যারা যারা ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে পড়ছো, সবকিছু ডিটেইলে পড়ছো, তারা আলাদা জায়গা, আমি তাদের জন্য বলছি যারা এখনো ফিজিক্সকে নিয়ে ভয় পাচ্ছ, ফিজিক্স কি হবে জানছো না, মানে এক্সামে তুমি মানে কি লিখবে এটা কোন ধারণা নেই, তাদের বলছি অ্যাটলিস্ট তোমাদের একটা ভালো নম্বরের একটা বুঝ হয়ে যেতে পারে, সেই জন্য বলছি। আর অ্যাটলিস্ট যেহেতু ফিজিক্সের কোয়েশ্চেন পেপার টাফ হচ্ছে, তুমি যদি এগুলি জানো, কিছু না কিছু এক্সাম লিখে আসতে পারবে এবং তোমাদের ভালো রেজাল্টই হওয়ার চান্স আছে, ঠিক আছে। আর যারা ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে পড়ছো, সবকিছু পড়িয়ে দিয়েছি ক্লাসের মধ্যে, দেখো এগুলি সবগুলো তোমাদের ডিরাইভেশনস ক্লাসের মধ্যে করানো হয়েছে, তোমরা ভালোভাবে জানো। এবং তোমরা এটাও জানো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে টপিকসগুলি লিখেছি, না হলেও তোমাদের 30-35টা করে নিউমেরিক্যাল আমি ইন্ডিভিজুয়ালি ক্লাসের মধ্যে করিয়ে দিয়েছি, এবং প্রত্যেক টপিক ধরে ধরে ফ্লাক্সের কোন নিউমেরিক্যালটা আসতে পারে, কোন নিউমেরিক্যালটা কিভাবে এক্সামে আসে, বা এই নিয়ে লাস্ট 5 ইয়ার্সে কেমন টাইপের কোয়েশ্চেন হচ্ছে, প্রিভিয়াস এর কোয়েশ্চেন ধরে ধরে সবকিছু কিন্তু তোমাদেরকে ক্লাসে করানো হয়েছে। মানে এক বছর যে জিনিসটা পড়েছি, এটা 20 মিনিট থেকে 30 মিনিট আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি,
তোমরা বুঝতেই পারো কত ফাস্ট করতে হচ্ছে, ঠিক আছে? তো একটু তোমরা এটা অ্যাডজাস্ট করে নেবে। তারপর এখানে তোমাদের ডিসপ্লেসমেন্ট কারেন্ট দেখবে, প্রপার্টিজ অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ দেখবে, লাইটের যে ভেলোসিটি ফর্মুলা এটা একটু দেখবে, ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা ওই যে তোমাদের বলেছিলাম বিবি রয় জিবি হসপিটালে গেছে ভেরি গুড ওয়াইফে দেখার জন্য, হ্যাঁ ওই সরি এটা ছিল না, এটা ছিল অন্যরকম, এটা ছিল কই গো এক্স ইউ ভাইরাস আই এম হিরো এন্ড রকিং বলেছিলাম, কই গো এক্স ইউ ভাইরাস আই এম হিরো এন্ড রকিং, কসমিক রে, গামা রে, এক্স রে, ইউভি রে, ভিজিবল রে, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, হার্জিয়ান রে এন্ড রেডিও ওয়েভ। মনে রাখার উদ্দেশ্যে বলছি কই গো এক্স, তুমি তোমার এক্স কে ডাক দিয়ে বলছো কই গো এক্স, শোনো এক্স মানে পুরাতন, যাকে ভালোবাসতে আগে এখন ভালোবাসো না। ইউ ভাইরাস, তুমি এক ধরনের ভাইরাস। আই এম হিরো এন্ড রকিং মানে তুমি নিজেকে হিরো এবং রকিং বলছো, মনে থাকবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ঠিক আছে? তারপর তোমাদের ড্রয়িং অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডাইরেকশন, তোমাদের ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের যে এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস এর যে তোমার থাকলে জেড অ্যাক্সিস এর তারা প্রপাগেট করে, এটা ডায়াগ্রাম। ডিসপ্লেসমেন্ট কারেন্ট এন্ড কন্ডাকশন কারেন্ট ইকুয়াল হয়, এটা একটু ডেরিভেশন দেখে নেবে। তারপর তোমাদের এখানে রে অপটিক্স ইজ এ হিউজ মানে সিলেবাস, আমি তো তোমাদের বলতে পারি, যেটার মধ্যে তোমাদের অনেক কিছু আছে, কিন্তু আমি এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেগুলো এগুলি লিখেছি। প্রথমে রিফ্লেকশন থেকে এত কিছু দেখার দরকার নেই, 6টা কেস যে ক্লাসে বলেছিলাম, অবজেক্ট কোথায় রাখলে ইমেজ কোথায় আসে, ইমেজের টাইপ আর ইমেজ ইনভার্টেড হয় না রিয়েল হয়, এগুলি 6টা কেস দেখে নেবে। মিউ এর ফর্মুলা যতগুলি আছে একসঙ্গে লিখে দিয়েছি, মিউ ইকুয়ালস টু সি বাই ভি হয়, sin i বাই sin r হয়, 1 বাই sin ic হয়, tan ip হয়। এখানে sin ic হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আর ip হচ্ছে পোলারাইজেশন অ্যাঙ্গেল। তারপর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন দেখবে। প্রিজম ভালোভাবে দেখবে, প্রিজম থেকে কোশ্চেন আসবেই, আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ডিরাইভ করতে হলে এখন কখনো কখনো এটা থেকে নিউমেরিক্যালও দেওয়া হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখনো বলবে মিউ এর ভ্যালু বের করো, এখানে a আর ডেল টাইম সেম মানে মিনিমাম অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অ্যাঙ্গেল অফ প্রিজম যদি সেম হয় মিউ কত হয়, বা কখনো মিউ দিয়ে বলবে এই দুইটার ভ্যালু কত হয় যদি দুইটা সেম হয়, এমন আর কি। তারপর এটা ডেরিভেশন করবে, এটাও ডেরিভেশন করবে। তারপর রেডিয়াস অফ তোমাদের কি কোণ, এটাও দেখবে। পাওয়ার অফ লেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে এমসিকিউ আসে কখনো কখনো। লেন্সকে দুই টুকরা করা হলে পাওয়ারের কি এফেক্ট আসে, লেন্সকে জলে ডুবিয়ে রাখলে তার পাওয়ারের কি এফেক্ট আসে, এই ধরনের কোশ্চেন। লেন্স মেকার ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসলে এক্সামে ডিরাইভ করতে বলে, এটাও তোমরা মিররের ফর্মুলা দেখে নেবে, স্ফেরিক্যাল মিররে। মাইক্রোস্কোপ এন্ড টেলিস্কোপ দুইটার ম্যাগনিফিকেশন বের করা শিখবে, এবং টেলিস্কোপের কেসে স্পেসিফিক্যালি তোমাদের যে মাইক্রোস্কোপের কেসে যে এই যে তোমাদের l = f + fe, m = f/fe, এই দুইটা দিয়ে তোমাদের একটা নিউমেরিক্যাল হয়, এটা একটু দেখে নেবে, আমি ক্লাসে করিয়ে দিয়েছি, এক্সাম অনেক সময় আসে। তারপর ওয়েভ অপটিক্সে প্রথমে ওয়েভ ফ্রন্ট কি হয় দেখবে, হাইগেনস প্রিন্সিপাল দেখবে। তারপর প্রুফ অফ ল অফ রিফ্র্যাকশন বাই হাইগেনস প্রিন্সিপাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামের মধ্যে আসে, অর্থাৎ তোমাদের ল অফ রিফ্লেকশন প্রুফ করতে হবে হাইগেনস প্রিন্সিপাল দিয়ে। ইন্টেন্সিটি ম্যাক্সিমাম টু মিনিমাম রেশিওর যে ফর্মুলা, এটা থেকে নিউমেরিক্যাল আসে। ফ্রিঞ্জ উইডথ এন্ড পজিশন দিয়ে, অর্থাৎ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আছে, ফ্রিঞ্জ উইডথ হয়, ডার্ক ফ্রিঞ্জের উইডথের ফর্মুলা বা ব্রাইট ফ্রিঞ্জের উইডথের ফর্মুলা দিয়ে, পজিশন দিয়ে নিউমেরিক্যাল আসে। কখন তোমরা বলবে যে এটা থার্ড ব্রাইট ফ্রিঞ্জ, আরেকটা প্রসেসে মনে করো জলে ডুবানোর পর, মনে করো ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট নরমালি করা হচ্ছে, যেখানে থার্ড ব্রাইট ফ্রিঞ্জ আসছে, এটা জলে ডুবানোর পর ঠিক ওই জায়গায় তোমার ফিফথ ব্রাইট ফ্রিঞ্জ আসছে, তো ওই ক্ষেত্রে তোমাকে বলতে পারে যে এটা মিউ এর ভ্যালু কত, এমন টাইপের অনেক নিউমেরিক্যাল আসে, একটু দেখবে একটু ভালোভাবে। কম্পারিজন বিটুইন ইন্টারফারেন্স এন্ড ডিফ্লেকশনের কম্পারিজন কখনো কখনো আসতে পারে। গ্রাফ ফর ইন্টারফারেন্স এন্ড ডিফ্লেকশন, দুটার কেসে ইন্টারফারেন্সের গ্রাফটা সেম হয়, আর ডিফ্লেকশনের কেসে ম্যাক্সিমা আস্তে আস্তে সেকেন্ডারি ম্যাক্সিমা, তারপর মিনিমাম আস্তে আস্তে কমে যায়। তারপর ইন্টেন্সিটি যে তোমাদের সুপার ইম্পোজিশনের যে নেট ইন্টেন্সিটির ফর্মুলা, এটা থেকে নিউমেরিক্যাল আসতে পারে। তার আমি আবার বলে রাখছি, আমি খুব স্পিডে কথা বলার কারণে অথবা কোথাও এমন হতে পারে আমার কথাগুলি একটু মুখে বাজছে, তো তোমরা এটা একটু অ্যাডজাস্ট করবে। আস্তে কথা বলে ঠিকঠাক বলতে পারি, অতিরিক্ত স্পিডে বলছি এই কারণে। তারপর তোমাদের ডুয়াল নেচার এন্ড রেডিয়েশন, তোমরা ডুয়াল নেচার এন্ড রেডিয়েশনের মধ্যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ওয়ার্ক ফাংশন কাকে বলা হয়, আইনস্টাইনস ফটোইলেকট্রিক ইকুয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে নিউমেরিক্যাল আসে। ল্যামডা = h/p, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে। কখনো কখনো তোমারে বলে যে তোমার ফোটন, তোমাকে বলবে আলফা পার্টিকেল এন্ড তোমার প্রোটনের কেসে তোমাদের এনার্জি, কাইনেটিক এনার্জি সেম, তাদের তোমার ডি ব্রগলি ওয়েভলেংথের রেশিও কত, তো কাইনেটিক এনার্জি সেম রেখে মাসের হিসাব করে তোমরা বের করতে পারো। বা কখনো কখনো যদি বলে পটেনশিয়াল সেম, তাহলে এটাকে এমনও লিখতে পারো h/√2m ev, তো পটেনশিয়াল সেম হলে তোমরা মাস আর চার্জ দিয়ে কম্পেয়ার করে তোমরা ওই আলফা পার্টিকেল এন্ড প্রোটনের কি ডি ব্রগলি ওয়েভলেংথের রেশিও বার করতে পারবে। তারপর এই দুটো গ্রাফ একটু শিখবে, এটা যখন সেম ইন্টেন্সিটি ডিফারেন্ট পটেনশিয়াল ডিফারেন্স, আর সেম ইন্টেন্সিটি ডিফারেন্ট স্টপিং পটেনশিয়াল, আর এটা হচ্ছে সেম স্টপিং পটেনশিয়াল ডিফারেন্ট ইন্টেন্সিটি, এই দুটো গ্রাফ একটু দেখবে। ইন্টেন্সিটি বাড়ালে ফটো কারেন্ট বাড়ে, এটা জানবে, আর যদি ফ্রিকোয়েন্সি বাড়ানো হয় ইনসিডেন্ট লাইটের, তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম বাড়ে, এটা একটু দেখে রাখবে। এখানে আইনস্টাইনের ফটোইলেকট্রিক একটা গ্রাফ আছে, গ্রাফ, হ্যাঁ ফটোইলেকট্রিক গ্রাফ, এখানে স্লোপ টোপ
অ্যানালাইসিস করা এই স্লোপটা লিখে দিয়েছি, এখানে একটু দেখবে। তারপর এখানে তোমাদের অ্যাটম চ্যাপ্টার আছে, অ্যাটম চ্যাপ্টারে তোমাদের বোরস কনসেপ্ট অন ডি ব্রগলিস কনসেপ্ট অন বোরস হাইপোথেসিস এটা একটু দেখবে। তারপর nth অরবিটাল রেডিয়াস, nth অরবিটাল এনার্জির ফর্মুলা, টোটাল এনার্জির সঙ্গে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জির ফর্মুলা, হাইড্রোজেন স্পেকট্রামটা ভালো করে দেখবে। এখানে প্রত্যেকটা সিরিজ, বার্মা সিরিজ হোক, পেশন সিরিজ হোক, ক্যাগেট সিরিজ হোক, ফান্ড সিরিজ হোক, প্রত্যেকটা সিরিজের মানে যে তোমার কখন n এর ভ্যালু কত ধরা হয়, কিভাবে নিউমেরিক্যাল করা হয়, ক্লাসে অনেকগুলি করিয়ে দিয়েছি। 5-10টা নিউমেরিক্যাল প্র্যাকটিস করে যাবে, আসতে পারে। ক্লোজেস্ট অ্যাপ্রোচ থেকে একটা নিউমেরিক্যাল আসে, আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টাল, এটা একটু দেখে নেবে, ঠিক আছে? আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট তোমাদের আসে চ্যাপ্টার নাম্বার 13, সেকেন্ড লাস্ট চ্যাপ্টার অফ ইউর সিলেবাস, যেটা হচ্ছে তোমার প্রথমে মাস ডিফেক্ট এন্ড বাইন্ডিং এনার্জি, তাদের মধ্যে রিলেশনশিপ। বাইন্ডিং এনার্জি ইজ ইকুয়ালস টু কি হয়? বাইন্ডিং এনার্জি ইজ ইকুয়ালস টু মাস ডিফেক্ট ইনটু c স্কয়ার, দেখে নিন। তারপর তোমাদের প্রপার্টিজ অফ নিউক্লিয়ার ফোর্স পড়ে রাখবে। তারপর এটা দিয়ে অনেক সময় নিউমেরিক্যাল জিজ্ঞেস করা হয়, রেডিয়াসের সঙ্গে মাস নাম্বার রিলেশনশিপ, নিউক্লিয়ার ফিউশন এন্ড নিউক্লিয়ার ফিশনের কম্পেয়ার করতে বলা হয়। তারপর তোমাকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, show that nuclear density is a constant, that means nuclear density is independent of mass number, nuclear density সব সময় কনস্ট্যান্ট হয় যেগুলো নিউক্লিয়াস এর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর draw a graph for between potential energy and the distance of nucleons, মানে নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ন্স গুলি থাকে তাদের মাঝখানে যে পটেনশিয়াল এনার্জি এন্ড ডিসটেন্সের মধ্যে একটা গ্রাফ হয়, তোমাদের ক্লাসে দেখিয়েছিলাম এমন ভাবে গ্রাফটা, মানে প্রথমে কমে মানে বলেছিলাম ক্লাসের মধ্যে তাদের মধ্যে রিলেশনশিপটা গার্লফ্রেন্ড টক্সিক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো হয়। যখন তারা খুব কাছাকাছি থাকে তখন একজন আরেকজনকে দেখতে পারে না, একটা নির্দিষ্ট দূরে গেলে পছন্দ করে, আবার বেশি দূরে গেলে একজন টোটালি একজনকে ভুলে যায়। বলেছিলাম এটা যে খুব কাছাকাছি থাকলে একজন আরেকজনকে পছন্দ করে না, একটা সার্টেন ডিস্টেন্সে তাদের পছন্দটা ম্যাক্সিমাম হয়, আর একটু দূরে চলে গেলে একজন আরেকজনকে ভুলে যায়। টক্সিক রিলেশনশিপ বিটুইন গার্লফ্রেন্ড এন্ড বয়ফ্রেন্ডের মতো বলেছিলাম। তারপর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার ভার্সেস বাইন্ডিং এনার্জি মাস নাম্বার, একটা গ্রাফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। And here is your last chapter, semiconductor, যেটা থেকে তোমাদের p type and n type semiconductor comparison তোমরা পড়বে, very very important। কোনটার কেসে ডিপ্লেশন রিজন কোনটার কেসে ট্রাইভ্যালেন্ট ডোপিং হয়, কোনটার কেসে পেন্টাভ্যালেন্ট ডোপিং হয়, কোনটার एग्जांपल কি দেখে নেবে। তারপর কোনটার তোমাদের কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা জায়গা থাকে, একটা ডোনার লেভেল থাকে, একটা অ্যাকসেপ্টর লেভেল থাকে, কোনটার ডোনার লেভেল কোনটার অ্যাকসেপ্টর লেভেল কোথায় একটু দেখবে। আইডি গ্রাফ ফর পিএন জাংশন ডায়োড দেখবে, পিএন জাংশন ডায়োডের কাছে আইডি গ্রাফটা একটু দেখে নেবে, এটা এমন ভাবে যায়, হ্যাঁ এমন ভাবে যায়, ঠিক আছে? তো রিভার্স বায়াসে কেসে কারেন্টটা কম পাওয়া যায় কেন, এটা একটু দেখবে। ফরওয়ার্ড বায়াসে কারেন্ট বেশি পাওয়া যায় কেন একটু দেখবে, এটা মিলি অ্যাম্পিয়ারে হয় আর এটা মাইক্রো অ্যাম্পিয়ারে হয়, একটু দেখবে। ভোল্টেজের সঙ্গে কারেন্টের গ্রাফ, এটা ফরওয়ার্ডে আর এটা রিভার্সে আর এটা রিভার্সে, একটু দেখে নেবে। এটা রিভার্সে কেন, ব্রেকডাউন ভোল্টেজটা কি একটু দেখবে। হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার দুটোর মধ্যে একটা আসতে পারে এক্সামের মধ্যে, গ্রাফটা সব বানিয়ে দেবে। ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের কম্পারিজন আসতে পারে এক্সামের মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর তোমাদের ওই যে সেমিকন্ডাক্টর কন্ডাক্টর তোমাদের ইনসুলেটরে গেছে, তোমাদের যে ব্যান্ড ডায়াগ্রাম আঁকার কথা বলে অনেক সময়, ঠিক আছে? ব্যান্ড ডায়াগ্রাম আঁকতে বলবে, ঠিক আছে? সেমিকন্ডাক্টর কন্ডাক্টর এন্ড ইনসুলেটর ক্লাসে করে দিয়েছি সবকিছু। তারপর ওয়াই কারেন্ট ইন ফরওয়ার্ড বায়াস ইজ গ্রেটার দ্যাট ইন কি রিভার্স বায়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি তোমাদের আজকের অ্যাকচুয়ালি মানে ক্লাসের মধ্যে আমি তোমাদের খুব তাড়াতাড়ি কথা বলে গেছি, হয়তো বা কিছু কিছু জায়গার মধ্যে আমার কথাগুলি তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আমি খুব ফাস্ট কথা বলার হ্যাবিট রাখি না। আমি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমি এমন একজন মানুষ, যখনই কথা বলি আমি খুব ফাস্ট কথা বলাটা প্রায়োরিটিও দিই না। কিন্তু আজকে বাধ্যতামূলক তোমাদের ভিডিওটা খুব বেশি লম্বা বানাতে চাইছি না আমি, তাতে আমার কিছু প্রবলেম আছে পার্সোনাল, ইন্টারনেটে ভিডিও আপলোড করা নিয়ে বা নেট কানেকশন নিয়ে একটু প্রবলেম আছে এই কারণে, তো সেটা আলাদা বিষয়। কিন্তু আমি তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করার জন্য বা তাড়াতাড়ি তোমাদের কাছে মানে ভিডিওটা পৌঁছানোর জন্য আমি একটু ফাস্ট করে গেছি, তো ওইটা একটু কনসিডার করবে। আর ভিডিওতে আমার কথাবার্তা যদি কোনো জায়গায় ভুল ত্রুটি তোমরা দেখতে পাও অ্যাজ এ স্টুডেন্ট, আমার স্টুডেন্ট হিসেবে তোমরা এই জিনিসটা একটু কনসিডার করে নেবে। আর বড়রা যদি কেউ দেখেন আমার ভিডিও, যদি কেউ কোনো গার্জিয়ান যদি দেখেন আপনাদের ছেলে মেয়ের জন্য যদি কোনো জায়গায় আমার ত্রুটি হয়, কোনো জায়গায় ভুল আপনারা দেখেন, তাহলে ক্ষমা করে দেবেন। এই জিনিসটা আমি আপনাদের বাচ্চাদের জন্য বা আমি তোমাদের জন্য, যারা আমার স্টুডেন্টস যারা আমাকে দেখছো, তোমাদের ভালোর জন্য ভিডিওটা বানিয়েছি। অ্যাটলিস্ট যারা ফিজিক্সকে ভয় পাচ্ছ, অ্যাটলিস্ট যারা ফিজিক্সে এই বছর তোমাদের এক্সাম ভালো হবে না ধরে নিয়েছো, তাদের অ্যাটলিস্ট বাঁচানোর একটা উপায়, অ্যাটলিস্ট ভিডিওটা দেখলে আমি বলতে পারবো তোমাদের এক্সাম ভালোই হবে, কনফিডেন্স নিয়ে যাও, বাকি ভগবান ভরসা। বেস্ট অফ লাক, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাংক ইউ সো মাচ।